দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। এই কোর্টের পক্ষে সম্ভব নয়, শওকতের কোন মামলা শুনে বললেন বিচারপতি? যাকে পিটিয়ে মারা হয়েছে তিনি নির্দোষ, বারুইপুর কাণ্ডে বড়সড় মোড়, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। অভিষেকের বিমান ভাড়া সহ তৃণমূলের তহবিলে নজর, কলকাতার 5 জায়গায় ইডির অভিযান। কবে কার্যকর হচ্ছে অষ্টম পে কমিশন, সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। শুধু বাংলা নয়, বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দারাও পাবেন বেকার ভাতা, যুবশক্তি নিয়ে নয়া আপডেট। আসছে বিস্তারিত খবরে। শওকত মোল্লার বিরুদ্ধে দায়ের ক্রিমিনাল কেস খারিজের আর্জি নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, শওকতের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ রয়েছে তার ভিত্তিতে ক্রিমিনাল কেস খারিজ করা এই কোর্টের পক্ষে সম্ভব নয়। তার জন্য অন্য আদালতে আবেদন করার সুযোগ রয়েছে বলে জানিয়ে দেয় হাইকোর্ট। তবে এই মামলায় আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, গ্রেপ্তারির পর থেকে তাকে মাঝে মাঝে এলাকায় পুলিশের ঘোরানোর যে ট্রেন্ড, তা বন্ধ করা উচিত বলে মত আদালতের। বিচারপতির বক্তব্য, তার বিরুদ্ধে অভিযোগের বিচার হোক আইন মেনে, কিন্তু মানবিক কারণেই তাকে পাড়ায় পাড়ায় প্যারেড করানো বন্ধ হোক, নির্দেশ হাইকোর্টের। প্রসঙ্গত, গত 6 জুন ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় জড়িত থাকার অভিযোগে শওকত মোল্লাকে গ্রেপ্তার করে এনআইএ। এরপর গত 19 জুন 7 বছর আগের একটি ধর্ষণ মামলায় জীবনতলা থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছিল। এরপর শওকতের বিরুদ্ধে আরও একটি ধর্ষণের মামলা দায়ের হয়। সন্তানকে অপহরণ করে মায়ের দিনের পর দিন অত্যাচার চালানোর অভিযোগ ওঠে। 2019 সালের সেই ঘটনায় আদালতে মামলা দায়ের হয় 19 জুন। এরই মাঝে বিস্ফোরণ মামলায় অপরাধের স্থান পুনরায় খতিয়ে দেখার প্রয়োজনে পুলিশ তাকে জীবনতলা বাজারের মধ্যে দিয়ে নিয়ে যায়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, এই আচরণ বেআইনি এবং ঘটনার প্রতিবাদ জানিয়ে শওকত মোল্লা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তখনও আদালতের পর্যবেক্ষণ ছিল এরকম আচরণ করা যায় না, তাতে মানবাধিকার লঙ্ঘন হয়। এদিন আরও একবার সেটাই স্পষ্ট করে আদালত। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার পর ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে যে ব্যক্তিকে হত্যা করেছিল তিনি আদৌ দোষী নন বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, পুলিশি তদন্তে ওই মৃত ব্যক্তি নির্দোষ বলে উঠে এসেছে। এদিন বারুইপুর এসপি অফিসে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, পুলিশ আমাকে যা বলেছে তা আমি বলছি, এটা আমার কথা নয়। গণপিটুনিতে যাকে পিটিয়ে মারা হয়েছে তিনি আসলে নির্দোষ ছিলেন। মুখ্যমন্ত্রী আরও জানান, ওই মৃত ব্যক্তির পরিবারের সঙ্গেও তিনি কথা বলেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নিহত নাবালিকার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওই পরিবারটির সঙ্গে কথা বলে আমি সন্তুষ্ট, তারাও আমার আশ্বাসে সন্তুষ্ট। তবে গণপিটুনি ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার যে কোনোভাবেই নমনীয়তা নয়, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। পুলিশের গাড়ি ভাঙচুর, রেল লাইন উপড়ে ফেলা এবং আইন হাতে তুলে নেওয়া প্রায় 200 জনকে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কাউকেই ছাড়া হবে না। যারা নেপথ্যে থেকে উস্কানি দিয়েছে, যারা রাজনৈতিক ফায়দা তুলতে চায়, তাদের কল রেকর্ড ও এসটিএফ এর সংগৃহীত তথ্যের ভিত্তিতে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। উল্লেখ্য, বারুইপুরের এই ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গণপিটুনির শিকার ব্যক্তি নির্দোষ হওয়ার বিষয়টি সামনে আসায় এই মামলায় নতুন করে আইনি ও রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করেছেন, অপরাধী যেমন শাস্তি পাবে, তেমনি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অকারণে বলির পাঠা না হয় সে বিষয়ে সরকার সতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানের ভাড়া থেকে কোথায়, কাদের সঙ্গে কত টাকা লেনদেন হয়েছে তৃণমূল কংগ্রেসের, এই সব প্রশ্নের উত্তর পেতে কলকাতার 5 জায়গায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টর। মঙ্গলবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট, নিউ টাউন ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়েছে ইডির আলাদা আলাদা দল। এর মধ্যে অভিষেক ঘনিষ্ঠ এক ব্যবসায়ী অফিস ও বাড়িও রয়েছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ী সংস্থা থেকে অভিষেকের বিমান ভাড়া আসতো। তৃণমূলের নিজস্ব তহবিলের সঙ্গে এর কি যোগ তা খুঁজে বের করতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই লক্ষ্যেই আজ একাধিক জায়গায় তল্লাশি। সূত্রের খবর, সল্টলেকের এক সংস্থার অফিস ও তার ডিরেক্টরদের বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকরা।
ওই সংস্থা থেকে চার্টার্ড বিমান ভাড়া নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসল তৃণমূলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন ওই চার্টার্ড বিমানের ভাড়া আসত কাটমানি বা তোলাবাজির অর্থ দিয়ে। সেই অভিযোগের সারবত্তা খুঁজতে এবং খরচের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায় ইডি। এছাড়া এক বিজেপি বিধায়কের অভিযোগ তৃণমূলের অ্যাকাউন্টে প্রচুর কাটমানি ঢুকেছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। তৃণমূল দ্বিধাবিভক্ত হওয়ার পর তহবিল নিয়ে টানাটানি শুরু হয়েছে। শিবির বদলের পর দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাংকে চিঠি লিখে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান। তা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আদালত একাধিকবার কালীঘাট তৃণমূলের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে। মঙ্গলবারও তাই হয়েছে। এসবের মাঝে তৃণমূলের ব্যাংক লেনদেন নিয়ে ইডির অভিযান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। সূত্রের খবর, সল্টলেকের এক সংস্থার অফিস ও তার ডিরেক্টরদের বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকরা। ওই সংস্থা থেকে চার্টার্ড বিমান ভাড়া নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসল তৃণমূলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন ওই চার্টার্ড বিমানের ভাড়া আসত কাটমানি বা তোলাবাজির অর্থ দিয়ে। সেই অভিযোগের সারবত্তা খুঁজতে এবং খরচে উৎস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায় ইডি। এছাড়া এক বিজেপি বিধায়কের অভিযোগ তৃণমূলের অ্যাকাউন্টে প্রচুর কাটমানি ঢুকেছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। সেসবের উদ্দেশ্যেই এদিনে তল্লাশি বলে জানা যাচ্ছে। রাজ্যে সম্প্রতি ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনের, তবে সেই সংক্রান্ত কোনো সরকার বিজ্ঞপ্তি জারি হয়নি এখনো। জানিয়ে কর্মীদের মধ্যে আশঙ্কার মেঘ। এদিকে আরও এক ধাপ এগিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে অষ্টম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার। তবে বেতন কমিশন লাগু হতে এখনো বেশ কিছুটা সময় লেগে যাবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের নয়া পে কমিশন 2027 এমনে করা হচ্ছে। নয়া পে কমিশন নিয়ে অপেক্ষা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। সূত্রের খবর, 2027 সালের মাঝামাঝি সময়ে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে পারে কেন্দ্র। বর্তমানে সেই প্রক্রিয়ায় চলছে জোর কদমে। নয়া পে কমিশন চালু হলে সরকারি কর্মচারীদের মাসমাইনে দ্বিগুণ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পে কমিশন লাগু হতে এখনো কিছুটা সময় অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তবে ডিএ বৃদ্ধির জন্য খুব একটা বেশি অপেক্ষা নয়। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। সরকার ইতিমধ্যেই জানুয়ারি মাসের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। ফের ভাতা বাড়বে জুলাইয়ে। পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি জুলাই 2026 থেকে কার্যকর হবে, যদিও তার ঘোষণা কিছু সময় পর হতে পারে। জুলাইয়ের ডিএ হাতে পেতে কেন্দ্রীয় কর্মচারীদের সেপ্টেম্বর অক্টোবর হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। যেহেতু বর্তমানে সপ্তম বেতন কমিশন রয়েছে, সেক্ষেত্রে সপ্তম পে কমিশনের আওতায় ডিএ বাড়বে সরকারি কর্মীদের। এর আগে জানুয়ারিতে মহার্ঘ ভাতা 2% বেড়েছিল। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও 2 থেকে 3% বেড়ে যেতে পারে, যদিও সরকার তরফে কোনো আপডেট মেলেনি। শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। জুনের শিল্প শ্রমিকদের সর্বশেষ ভোক্তা সূচকের উপর ভিত্তি করে কেন্দ্রীয় কর্মচারীরা জুলাইয়ে ডিএ পাবেন। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে ক্ষমতায় এসে পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করেনি বিজেপি। তবে প্রকল্পগুলির নাম পরিবর্তন করা হয়েছে। একাধিক প্রকল্পে বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও। তৃণমূল ক্ষমতায় থাকতে রাজ্যে বেকার ভাতা, যুবসাথী প্রকল্প চালু করেছিল ভোটের আগে। যুবশক্তি প্রকল্পে বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও। রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য আগামী অক্টোবর মাস থেকে চালু হবে এই নতুন আর্থিক সহায়তা প্রকল্প। সরকারের তরফে জানানো হয়েছে, যুবশক্তি প্রকল্পের আওতায় স্নাতক পাশ বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3000 টাকা করে, আর যারা এখনো স্নাতক পাশ করেননি তাদেরকে মাসিক 2000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতি মাসে প্রদেয় অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে একাধিক শর্ত রয়েছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ বা অন্য কোনো রাজ্যের কেউ এই প্রকল্পের আওতায় টাকা পাবেন কিনা। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দারাও পেতে পারেন এই প্রকল্পের সুবিধা। বাংলায় দীর্ঘদিন ধরে বসবাসকারী বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের বহু হিন্দিভাষীদের পরিমাণ রয়েছে, যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, মাধ্যমিক উত্তীর্ণ এবং বেকার। তারাও এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাবেন বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে। উল্লেখ্য, সম্প্রতি
বিজেপি সরকারের তরফে জানানো হয়েছে, যুবশক্তি ভরসা কার্ডে অক্টোবর থেকে গ্রাজুয়েট বা স্নাতক বেকাররা পাবেন ৩,০০০ টাকা, আর যারা আন্ডার গ্রাজুয়েট তাদের দেওয়া হবে মাসে ২,০০০ টাকা। রাজ্যে বাজেটে জানানো হয়েছে ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক এবং যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছেন, যে সমস্ত পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সব পরিবারের ছেলেমেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবেন।